ইরান তাহলে স্পর্ধাটা দেখিয়েই দিল। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতি, সিজফায়ার, তখন কিন্তু ইরানের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে না না, তারা সেটা মানবেন না, তারা শেষ দেখেই ছাড়বেন। এবং কি তারপরেও আমরা দেখেছি বিক্ষিপ্ত বেশ কিছু জায়গাতে আক্রমণ শানানো হয়েছে ইসরায়েলের, এমনকি কাতারে যেখানে ইউএসের এয়ারবেস রয়েছে সেখানে ঢুকে একেবারে আক্রমণ চালিয়েছে ইরান। এখন প্রশ্ন হচ্ছে, ইরান তো দেখিয়ে দিল যে এইরকম একটা কাজ করা যায়, তাহলে আমরা কিছুদিন আগে পর্যন্ত যেদিকে নজর রেখেছিলাম, অর্থাৎ বাংলাদেশের ভেতরে কি ঘটছে, তাহলে বাংলাদেশ ভারতে এবার গাজাতুল হিন্দ করে দেবে না তো? কারণ কোথাও ইরান থেকে তারা আরও বেশি ইন্সপায়ার্ড হয়ে যাবে না তো? এই প্রশ্নটা কিন্তু এবার বারবার উঠে আসছে। কারণ মুসলিমি দুনিয়ার একটা নেশা, একটা স্বপ্ন যে গোটা দুনিয়া জুড়ে তারাই শাসন করবে। আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে ইরান, যেটা আপনি গতকালই আলোচনায় বলছিলেন যে আমেরিকার থেকে খুবই ছোট একটা রাষ্ট্র। তারা দেখিয়ে দিল যে আমেরিকার দিকে আঙুল তুলে তাদের নাকের ডগায় ঢুকে, কাতার এয়ারবেসে ঢুকে, আমেরিকার যে এয়ারবেস সেখানে একেবারে তছনছ করে দিল। তাহলে তারা এটা যে দেখিয়ে দিল, এর থেকে অন্যরা ইন্সপায়ার্ড হয়ে যাবে না তো? একদম ইন্দিরা, অন্যরা তো নিশ্চিতভাবে ইন্সপায়ার হবে। যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, ইরানের মতন একটা রাষ্ট্র যে শির দ্বারা সোজা রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটা সুপার পাওয়ার, যাকে পুরো বিশ্বের সমস্ত রাষ্ট্র ভয় পায়, আমি ভয় বলছি, ওরা ভয় বিক্রি করে, ভয় পায়, সেই রাষ্ট্রে যে সব মার্কিন যুক্তরাষ্ট্রে যে ছোট ছোট ঘাঁটি এই বিভিন্ন জায়গায় ছিল, সেটা কাতার হতে পারে অথবা বাহরেন অথবা ইরাক, এটা আমরা বারবার আলোচনা করেছি। সেই জায়গায় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব অথবা তাদের যে পারমাণবিক কেন্দ্র, এই তিনটে জায়গায় বোম ফেললো, তারা কিন্তু সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত তার পরের দিন ভোর রাত্রিরে অথবা রাত্রির বেলা এই তিনটে যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি আছে, বিভিন্ন জায়গা আছে, বাট তিনটে জায়গায় ওরা একটা বার্তা দিল যে আমরা কিন্তু বিকিয়ে যাইনি, আমাদের শিরদাঁড়া জায়গা আছে এবং আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রকে মারতে পারি। এটা যেমন ঠিক, এদের দেখে, যেহেতু এটা একটা ইসলামিক রিপাবলিক অফ ইরান, তাদের দেখে কিন্তু অন্যান্য জঙ্গি সংগঠন যেগুলো আছে, ইরান আমরা জানি যে ইরান, সে হুইতি হোক অথবা হামাস হোক, হিজবুল্লাহ হোক, আলবাদার হোক, এই বিভিন্ন যে জঙ্গি সংগঠন গুলো, কিন্তু ইরান একটা ট্যাসিট সাপোর্ট আছে, সেটা অর্থের বিনিময়ে হোক, আর্মস অ্যামিনেশনে হোক, তারা কিন্তু এই জঙ্গি সংগঠনগুলোকে দেয়। এবং এই জঙ্গি সংগঠনগুলো তাদের যে জঙ্গি হানা বিভিন্ন জায়গায় করছে, এই মানবের বিরুদ্ধে, মানবিক যে আমাদের এগেইনস্ট দ্য হিউম্যানিটি, সেই জায়গায় আমরা যদি দেখি, সেই জায়গায় দেখি তো ইরানের একটা সাপোর্ট আছে। আর আপনি ঠিক করে একদম সঠিকভাবে বললেন, এদের দেখে কিন্তু পাকিস্তানের আইএসআই তাদের যে জঙ্গি সংগঠনকে সাপোর্ট দেয়, যেমন ইরান দেয়, সেগুলো বাড়াবে। এবং বাংলাদেশে যে বিভিন্ন জঙ্গি সংগঠন আমরা ইতিমধ্যে 10-11 মাস দেখছি, যে মোহাম্মদ ইউনিস, যে মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বসিয়েছে, তার যে রেড কার্পেট বিছিয়ে দিয়েছিল, সেই মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো মাথা ছেড়ে বাংলাদেশে উঠেছে। বাংলাদেশে যে 18 কোটি সাধারণ নাগরিক, তারা কিন্তু পছন্দ করছে না। তারা দীর্ঘদিন প্রগতির দিকে এগিয়ে গেছে, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে গেছে, একটা প্রগতিশীল দেশ ছিল। কিন্তু 11 মাসে আমরা দেখলাম বাংলাদেশকে এই মোহাম্মদ ইউনিস আসার পর টানতে হেঁচড়তে আবার সেই আদিম যুগে নিয়ে চলে যাচ্ছে, যেখানে জঙ্গিরা চালাবে দেশ। যেটা আপনি বললেন গাজাউল হিন্দ, এই গাজাউল মানে কি? গাজা মানে হচ্ছে একটা ফেথ ড্রিভেন ওয়ার। ফেথ ড্রিভেন ওয়ার মানে তারা ইসলামিক, বলছে যে একটা হাদিতে, কোন হাদিতে লেখা আছে যে এই গাজাউল হিন্দ, হিন্দ মানে হচ্ছে ভারত, তো ভারতের ওপর লড়াই করে ভারতকে দখল নাও, এটা হচ্ছে গাজাউল হিন্দ। এবার সেটাকে যদি এই জঙ্গি সংগঠন যারা কোন হাদিতে লেখা আছে তারা বলতে পারে না, তারা এই মৌলবাদী যে সংগঠনগুলো আছে, ইসলামিক যে হাদিত আছে তাকে মিসরিপ্রেজেন্ট করছে। আবার যে স্কলার, যে ইসলামিক স্কলার, তাদের সঙ্গে যখন আপনি কথা বলবেন, তারা ঠিক রিপ্রেজেন্টেশন, ঠিক ইন্টারপ্রিটেশন একদম উল্টো।
তো যারা চায় লড়াই করতে, যে জঙ্গি সংগঠনের একমাত্র লক্ষ্য কি? ভয়, মানুষ মারা, এবং তাদের অবজেক্টিভ বিশেষ করে যে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো আছে তারা একটা খিলাফত ছড়িয়ে দেবে পুরো বিশ্বে, এটাই তাদের মূল লক্ষ্য। একদম। আমরা কর্নেল চৌধুরী, আমরা এই বিশ্বের নিরিখে আলোচনায় আসবো, কিন্তু যে জায়গাটায় আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি তো অস্থির হয়ে রয়েছে, আমরা গত কয়েক মাস ধরে, প্রায় 1 বছর ধরে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেছি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জামাত যেমন তারা নির্বাচনে লড়াই করার অধিকার পেয়ে গেল, এরই মধ্যে হয়তো অনেকেই এখনো পর্যন্ত খবরটা সম্পর্কে অবগত নন যে তারা আবার নির্বাচনে দাঁড়াতে পারবে। এটা কি এরই পরিপ্রেক্ষিতে হলো বলে আপনি মনে করেন? কিংবা গতকাল ঢাকায় যে ঘটনা ঘটেছে সেখানেও একটা হামলার ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি এগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানেন। এটা কি এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, মানে ইরান থেকে দেখেই ইন্সপায়ার্ড হয়ে এই ঘটনাগুলো ঘটছে বলে আপনি মনে করেন? কিছুটা ইন্সপিরেশন থাকতেই পারে ইন্দিরা, আমি এটাকে বলছি না নেই, কিন্তু এই মৌলবাদী সংগঠন যেগুলো আছে, এই জামাত সংগঠন, সেটা আনসারুল্লাহ বাংলা টিম হতে পারে, হুজি হতে পারে, যে আল কায়দার যে বাংলাদেশ এবং ভারতের সংস্করণ যেটা বাংলাদেশে আছে, ভারতেও কিছু কিছু জায়গায় আছে, তারপর এই বিভিন্ন ছোট ছোট সংগঠন যারা মৌলবাদী, যাদের জঙ্গি, তাদের একমাত্র হচ্ছে ভারত বিদ্বেষী এবং ভারতকে আঘাত পৌঁছানো তাদের একমাত্র অবজেক্টিভ। নিশ্চিতভাবে ইন্সপিরেশন পাবে, তারা দেখছে ইরানের একটা ইসলামিক কান্ট্রি কিরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। তবে সেই শক্তি বাংলাদেশের নেই, বাংলাদেশ রাষ্ট্রের নেই, কারণ বাংলাদেশ মিলিটারিলি খুব উইক। তাদের যদি ইরানের সঙ্গে আমরা তুলনা করতে যাই তাহলে নিশ্চিতভাবে যদি ইরান 20 হয়, বাংলাদেশ 10-এর নিচে। কিন্তু আমরা তো বিভিন্ন সময়ে, বিশেষ করে যেদিন ধানমন্ডিতে বাড়িটা ভাঙা হচ্ছিল সেদিন তো আমরা আইসিসের পতাকা উঠতে দেখেছি। সিরিয়ার সঙ্গে, সিরিয়ার যে জঙ্গি সংগঠন তার সঙ্গে একটা লিঙ্কও আমরা বাংলাদেশে খুঁজে পেয়েছি। না ইন্দিরা, পতাকা ওড়াতে পারে, পতাকা ভারতও বহু জায়গায় যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয় তখন পাকিস্তানের পতাকা উড়িয়ে দেয়। প্যালেস্টাইনের জন্য যাদের খুব দুঃখ হয় যখন হামাসকে মারা হয়, তখন আমরা অনেক পতাকা দেখি। তো পতাকা ওড়াতেই পারে কোনো, কারণ এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তো যে যা নিজের মতন করতে পারে। তবে ভারত বিরোধী কিছু করলে নিশ্চিতভাবে সেই জায়গায় সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাংলাদেশে কে সংবিধান মানে, কোন মৌলবাদী কি বলছে, এই দেখুন, এই যে তাহির, এই যে হিজবুত তাহির যে গ্রুপটা, তারা তো ব্যান্ড অর্গানাইজেশন, কিন্তু এই মোহাম্মদ ইউনূসের রেজিমের নিচে, আমি রেজিম বলবো কারণ উনি গণতান্ত্রিক সরকার নয়, অন্তর্বর্তী সরকার একটা, সেটা নিজের জবরদস্তি চালাচ্ছে। বাংলাদেশ গণতন্ত্র নেই, ইলেকশন নেই, তো আমি রেজিম বলবো। যেমন ইরানে একটা রেজিম চলছে, বাংলাদেশে ইতিমধ্যে একটা রেজিম চলছে। তা নিয়ে যে হিজবুত তাহির যে একটা ব্যান্ড অর্গানাইজেশন, তারা রাস্তায় ঘুরছে, ফ্ল্যাগ উড়িয়ে ঘুরছে,